চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর আবারও আলোচনায় তার ইস্কাটনের ফ্ল্যাট। দ্বিতীয় দফায় ঘটনাস্থল পরিদর্শন করেছে রমনা থানা পুলিশ। দর্শক দেখতে পাচ্ছেন পুলিশের তল্লাশি চলছে এবং ডন সামিরা কিন্তু এই গোপন বাড়ি থেকে তাদেরকে গ্রেপ্তার করে। এদিকে আজ সালমান শাহর ইস্কাটনের ফ্ল্যাটে আবারও তল্লাশি চালানো হয়। আজকেই ডন সামিরা আটক হয় তাদের গোপন বাড়ি থেকে। সালমান শাহ মামলার নতুন মোড়, জনগণের জল্পনা কল্পনা আরো বৃদ্ধি পেয়েছে। সালমান শাহর বিচারের দায়িত্ব যার হাতে ছিল সে হচ্ছে আসল খুনি। আমার স্বপ্নের নায়ক, আমি ওর জন্য এখনো প্রেম করি নাই। এই যে সালমান শাহ হত্যা মামলা নিয়ে সারা বাংলাদেশে সালমান ভক্তদের তুলকালাম, কিন্তু সালমান শাহ যেখান থেকে জন্ম হয়েছে একটা অপমৃত্যু হিসেবে চালিয়ে দেওয়া হয়েছে 25 বছর। এই 25 বছর আমাদের বক্তব্য ছিল যে 25 বছর তারা ব্যয় করেছেন যে এই হত্যার আলামত নষ্ট করার জন্য, সময় ক্ষেপণ করেছেন এবং ভুল রিপোর্ট দিয়েছেন যে সঠিকভাবে তদন্ত করেন নাই, সেটা প্রমাণিত হয়েছে। আমার চরিত্র হনন করা হচ্ছে, তার চেয়ে আমাকে মেরে ফেলা ভালো ছিল। আমাকে রাস্তাঘাটে ওরা মেরে ফেলতো। 30 বছরের পুরনো কল রেকর্ড ফাঁস। মৃত্যুর আগে মাকে ফোন করে কেঁদে কেঁদে যা বলেছিলেন সালমান শাহ। সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, সালমানকে যে দড়ির সাথে ফাঁস দেওয়া ছিল সে দড়ির সাথে ফ্যানে বাঁধা দড়ির মিল নেই। সালমানের বউয়ের সাথে আজিজ মোহাম্মদ ভাই নামক এক পরিচালকের নাকি পরকীয়া ছিল। আপনারা জানেন যে এই মহিলা সালমান শাহ চলে যাওয়ার পরে অনেকগুলো সম্পর্কে জড়িয়েছে এবং অনেকগুলো কিন্তু বিয়ে। এটা কিন্তু সালমানের স্ত্রী সামিরা এবং কতিপয় পুলিশের মুখে পরে বেরিয়েছে, কিন্তু তখন কেউ দেখে নাই। এখানে ডিসিডিবি বদল করেন ছিলেন। সামিরা আজকে সকল নারী জাতের কলঙ্ক। সালমান শাহ হলো ডন, আর সে ডন কেনার পিছে থাকে। সামিরা এবং ডনকে নিয়ে দেশের প্রত্যেকটা জনগণ তাদের রহস্য উন্মোচন করতেছে। অন্যদিকে আজকে সালমান শাহর ইস্কাটনের ফ্ল্যাটে পুলিশ অভিযান চালায় এবং সেই অভিযানে নতুন অনেক তথ্য আসে, অনেক রহস্য উন্মোচন হয়। দর্শক শ্রোতা, ডন এবং সামিরা গ্রেপ্তার হয় এবং তাদের মুখ থেকে অনেক তথ্য প্রকাশ হয়। আপনারা দেখতে পারবেন এই সালমান শাহর মামলা নিয়ে অনেক চাঞ্চল্যকর তথ্য আমাদের কাছে আসে এবং দেশের প্রত্যেকটা জনগণ যে একটা উত্তেজনামূলক পরিবেশ তৈরি করেছিল, সেই পরিবেশের মধ্যে কি হয় সবকিছু দেখতে পারবেন এই একটি ভিডিওতে। আপনারা সম্পূর্ণ ভিডিওটি ধারাবাহিক ক্লিক কন্টিনিউ করবেন। আসুন আমরা কথা বাড়াচ্ছি না, আমরা সরাসরি ভিডিওর মূল আলোচনায় চলে যাচ্ছি। চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর রহস্যটা খুলতে রাজধানীর ইস্কাটনের ফ্ল্যাটে দফায় দফায় যাচ্ছে পুলিশ। 29 বছর আগের অপমৃত্যু এখন হত্যা মামলায় তদন্তে রমনা থানা পুলিশ। পরিবারের দাবির মুখে চলতি বছরের 20 অক্টোবর হত্যা মামলা হিসেবে তদন্তের নির্দেশ দেন আদালত। সেখানে 11 আসামির মধ্যে স্ত্রী সামিরা ও তার মা লুসি, খলনায়ক ডন দেশেই থাকেন। থাইল্যান্ডে আছেন প্রযোজক আজিজ মোহাম্মদ ভাই, স্কটল্যান্ডের রেজভি ও যুক্তরাষ্ট্রে রুবি। শোনা যাচ্ছে সালমানের বাল্যবন্ধু ও সামিরার দ্বিতীয় স্বামী মোস্তাক কখনো ঢাকায় কখনো থাকেন ব্যাংককে। পরও এখনো গ্রেপ্তার হয়নি আসামিদের কেউ। সালমান শাহ হত্যা মামলা দায়িত্ব নেওয়ার পর 2 দফায় তার ইস্কাটনের বাসায় গিয়েছে পুলিশ। সেখানে ঠিক কি আলামত খুঁজেছে এবং কি পেয়েছেন তা জানবো পুলিশের কাছ থেকে। পুলিশের দাবি, আসামিরা সবাই পলাতক। সামিরার ঢাকা এবং চট্টগ্রামের বাড়ি নজরদারিতে রেখেছে পুলিশ। তথ্য বলছে চট্টগ্রামের খুলশী থানার পাশেই সামিরার বাবার বাড়ি। চলুন সেখান থেকে ঘুরে আসি। আমার চোখে একবার পড়ছিলাম আবু নিবেশ আজকে অনেকদিন যাবত আছেন, আমি ঢাকা গেছে, আমাদেরকে বলছি আমরা নিজেরাই যোগাযোগ করতে পারছি না। পুলিশ বলছে সালমান শাহ হত্যাকাণ্ডের অন্যতম আসামি ডনের সন্ধান মিলছে না, কিন্তু নিউজ 24 এর কাছে সন্ধান রয়েছে। সপ্তাহখানেক আগেও ডন ছিল বগুড়া শহরের দত্তপাড়া এলাকায় নিজ বাড়িতে। চলুন সেখান থেকে ঘুরে আসি। বগুড়া শহরের দত্তবাড়ি এলাকায় পৈতৃক বাড়ি ডনের। পুলিশ ডনের খোঁজ না পেলেও প্রতিবেশী ও দারোয়ান জানালেন কয়েকদিন আগেও এখানেই ছিলেন তিনি। আসলে 2-1 মধ্যে 2 একদিন থাকে, রাত থেকে সকালে গেল কিংবা 2 একদিন থাকেও। আবার আসে মাঝে মাঝে, কখন আসে না আসে কি করবো। দেখছি কয়েকদিন আগে আমরা এই বাড়ি আসছিল। এর আগে সালমান শাহর সাবেক স্ত্রী সহ 11 আসামির দেশ থেকে নিষেধাজ্ঞা দেন আদালত। রমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান যে কোনো সময় সামিরা ডনদের গ্রেফতারের দোরগোড়ায় আছে পুলিশ প্রশাসন, কিন্তু আদৌ সালমান শাহর নিহত হবার পেছনে কারা দায়ী সে সম্পর্কে এখনো নিশ্চিত নয় প্রশাসন। এ খবর সবারই জানা, তবে সালমান শাহ অপমৃত্যু করেননি তা সরাসরি প্রকাশ করেছেন ময়নাতদন্তের দায়িত্বে থাকা ডোম। অনেকেই জানেন না, প্রথমবার ময়নাতদন্ত শেষে জানানো হয়েছিল সালমান শাহর মৃত্যু ছিল অপমৃত্যু। এরপর কবর থেকে নায়ককে উঠিয়ে দ্বিতীয়বার পোস্টমর্টেম করা হয়। সেই পোস্টমর্টেমেও একই ফলাফল আসে, আর তা হচ্ছে অপমৃত্যু। অথচ এতদিন পর জানা গেল আত্মভয়ে পোস্টমর্টেম রিপোর্টে মিথ্যা তথ্য দিয়েছিলেন ডোম। ঘাতকরা ডোমকে হুমকি দিয়েছিল সত্য প্রকাশ করলে মেরে দেওয়া হবে ডোমের 2 মেয়েকে, আর এ কারণেই সত্য লুকান কর্তব্যরত ডোম। কারা তাকে হুমকি দিয়েছিল তা নিয়েই আলোচনা করব এই ভিডিওতে। এছাড়াও দ্বিতীয় ময়নাতদন্তের বিষয়েও আলোচনা করব ভিডিওর শেষাংশে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। কি কারণে তড়িঘড়ি করে দাফন করা হয়েছিল সালমান শাহকে সে বিষয়ে এখন বেরিয়ে আসছে রহস্যজনক সব তথ্য। জিরো ওয়ার্ড নামক একটি ওয়েবসাইট দাবি করেছে সালমান মারা যাওয়ার আগের রাতে 1996 সালের 5 সেপ্টেম্বর মামা কুমকুমকে ফোন করে নায়ক বলেছিল, মামা এই বউকে নিয়ে ঘর করা আমার পক্ষে সম্ভব না,
আমি কালই ওকে ডিভোর্স দিব। সেই কাল আজও আসেনি। সালমান শাহর মামা আলমগীর কুমকুম বলেন, সালমানকে যে দড়ির সাথে ফাঁস দেওয়া ছিল সে দড়ির সাথে ফ্যানে বাঁধা দড়ির মিল নেই। সালমানের বউয়ের সাথে আজিজ মোহাম্মদ ভাই নামক এক পরিচালকের নাকি পরকীয়া ছিল, সে বিষয়ে সালমানের সন্দেহ ছিল। মারা যাওয়ার কয়েকদিন আগেও সেই পরিচালকের সাথে সালমানের বউ সামিরাকে ডান্স করা নিয়ে হাতাহাতি হয়েছে, সামিরাকে চুমু খাওয়া নিয়ে। সালমানের পাশের ফ্ল্যাটে থাকা বাসিন্দারা সে রাতে ধস্তাধস্তির শব্দ শুনতে পেয়েছিল বলে আদালতে জবানবন্দি দিয়েছিল। সালমানের ড্রেসিং রুম, যেখানে সালমানকে মৃত অবস্থায় পাওয়া গিয়েছিল, তার পাশে বড় একটা মই রাখা ছিল। সালমানকে নামাতে এত তাড়াতাড়ি উঁচু ফ্ল্যাটে কিভাবে একটা বড় মই ম্যানেজ করা সম্ভব সেটাও রহস্যজনক। সালমানের মৃত্যুর পর খুব তাড়াতাড়ি তাকে দাফন করার ব্যবস্থা করা হয়েছে। মনে হয়েছিল সবই পরিকল্পিত। দাফনের সময় তার বউ সামিরাকে ঢাকা থেকে সিলেটে আসতে দেওয়া হয় নাই কেন, সেই প্রশ্ন তুলেছেন মামা আলমগীর কুমকুম। কুমকুম আরও বলেন, প্রথমবার পোস্টমর্টেমের রিপোর্ট পছন্দ না হয় পরিবারের আপত্তিতে কবর থেকে সালমানের মরদেহ উঠিয়ে সালমানের যিনি পুনরায় পোস্টমর্টেম করেছেন তিনি তার এক দুঃসম্পর্কের আত্মীয়র কাছে বলেছেন সালমানকে মেরে দেওয়া হয়েছে, কিন্তু আমি যদি সে কথা প্রকাশ করতাম আমার 2টা মেয়েকে ওরা মেরে ফেলত। কিন্তু এই ওরা কারা, সেই প্রশ্নের উত্তর আজও পাইনি। কুমকুম আরও বলেন, শুনলাম যাকে ভালোবেসে সালমান বিয়ে করেছিল সেই বার্মিজ মেয়ে সামিরার আবার বিয়ে হয়েছে, 3 সন্তানের জননী, খুব সুখেই আছেন তিনি। সালমানের মৃত্যু সংবাদ শুনে ওই দিন 21 জন বাংলাদেশি তরুণী অপমৃত্যু করেছিলেন, আর সামিরা সে তো মহা খুশি। সালমান চলে যাওয়ার পর আমাদের পুরো ফিল্ম ইন্ডাস্ট্রি আজও মাথা তুলে দাঁড়াতে পারে নাই। অথচ একসময় বলিউডের বাদশাহ শাহরুখ আমাদের ঢালিউডের বাদশাহ সালমানকে সস্ত্রীক দাওয়াত দিয়ে বললেন, দেখো গৌরী, উনি বাংলাদেশের ফিল্মের কাণ্ডারি, আর এখন বস্তাপচা নায়করা ভুড়ি উঁচু করে ঠোঁটে লিপস্টিক দিয়ে ন্যাকা ন্যাকা ডায়লগ মারে। এক সালমান মরেছে, আর কোনো সালমানের এখনো জন্ম হয় নাই। আমরা বড় অভাগা। সালমান শাহের মৃত্যু রহস্য এখনো অন্ধকারে। প্রতি বছর 6 সেপ্টেম্বর আসলে আমরা সালমানকে কেউ স্মরণ করি, তারপর থাকার কিছু এ বিষয়ে বলতে ভালো লাগছে না। সালমানের পরিচিত এক আত্মীয় জিরো ওয়ার ডেস্ককে বলেন, বর্তমান তরুণ সমাজ অনেকেই সালমানের মৃত্যু নিয়ে বিভ্রান্তিতে আছে। কে শেষ করেছে জানি না। যে বা যারা বাংলা চলচ্চিত্রাঙ্গনকে এত বড় ক্ষতি করল তাকে বা তাদের কি বিচার হবে না? সরকার, সাংবাদিক, আইনজ্ঞ, সুশীল সমাজ, ব্লগার, মিডিয়া ব্যক্তিত্ব, শিল্পী সহ সকল মানুষের কাছে আবেদন, সালমানের হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার করুন। চলুন এবার দেখে নেওয়া যাক সালমানের মৃত্যুর পর তার দ্বিতীয় পোস্টমর্টেম সম্পর্কে কি লেখা হয়েছিল পত্রিকা। সালমান শাহের মৃত্যু রহস্যে নতুন মাত্রা যোগ হয়েছে। হাজারো জিজ্ঞাসার মুখোমুখি অবস্থায় সালমানের মৃতদেহের পুনঃ ময়নাতদন্ত অনুষ্ঠান সম্পন্ন হবার পর সবার দৃষ্টি এখন সেদিকে। সালমানকে স্বেচ্ছায় অপমৃত্যু করেছে না তাকে সুপরিকল্পিতভাবে শেষ করা হয়েছে, এর উত্তর পুনঃ ময়নাতদন্তে আনা যাবে বলে দর্শক ভক্তরা এর ফলাফলের দিকেই তাকিয়ে আছে। প্রথম ময়নাতদন্ত শেষে রিপোর্ট দেওয়া হলে সেখানে বলা হয় শ্বাসরুদ্ধজনিত কারণে সালমানের মৃত্যু হয়েছে। সে শ্বাসরুদ্ধটা কি সালমানের ফাঁস দেওয়ার ফলে নাকি তার গলায় কেউ কাপড় বা রশি পেঁচিয়ে শ্বাসরুদ্ধ করেছে সেটা ময়নাতদন্তে সরাসরি উল্লেখ করেনি। এ বিষয়টি বেশ রহস্যের সৃষ্টি করেছে, যার কারণে সালমানের বাবা মার মনে সন্দেহ ঘনীভূত হয়ে থাকে। তাছাড়া তারা ছেলের মৃত্যুর পেছনে একটি শক্তিশালী মাফিয়া ডনের হাত আছে বলে সন্দেহ করছেন, আর এই মাফিয়া ডনই কালো টাকার প্রভাবে সালমানের ময়নাতদন্ত রিপোর্ট পাল্টেও দিতে পারে। সেদিনের ওই প্রতিবেদনে আরও লেখা হয়, এসব প্রশ্ন বড় হয়ে দেখা দিলে মামলার তদন্তকারী কর্মকর্তা মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার হুমায়ুন কবিরের আবেদনের প্রেক্ষিতে মাননীয় আদালত দ্বিতীয় দফায় মৃতদেহের ময়নাতদন্ত অনুষ্ঠানের নির্দেশ দেন, কারণ একটি রহস্যজনক মৃত্যুর পেছনে মূল বিষয় হল পোস্টমর্টেম। উক্ত রিপোর্ট পজিটিভ আসলে আর তদন্তকারী কর্মকর্তার কিছু করার থাকে না। এদেশে এমন অনেক নজির রয়েছে, কোনো মৃতদেহের প্রথম ময়নাতদন্ত রিপোর্ট পজিটিভ আসে, পরবর্তীতে পুনঃ ময়নাতদন্তের রিপোর্ট এসেছে নেগেটিভ, যার কারণে সালমানের প্রথম দফায় পোস্টমর্টেম রিপোর্টকে চ্যালেঞ্জ করা হয়। এতে মানুষের মন থেকে বাকি দ্বিধা দ্বন্দ্বটা দূর হয়ে যাবে। সালমান শাহকে কবর দেওয়া হয়েছে শাহজালাল রাদিয়াল্লাহু তাআলা আনহু মাজার সংলগ্ন পারিবারিক কবরস্থানে। 14 সেপ্টেম্বর 96 তারিখে প্রত্যুষে বিশেষ প্রহরা ও ব্যবস্থাধীনে সালমানের মৃতদেহ তোলা হয়। তখন সেখানে হাজার হাজার সালমান ভক্ত ভিড় করে। তাদেরকে সামলাতে পুলিশের বিশেষ বেগ পোহাতে হয়। সিলেট ওসমানী মেডিকেল কলেজের ফরেন্সিক বিভাগের একটি মেডিকেল টিমের মাধ্যমে সালমান শাহর পুনঃ ময়নাতদন্ত করা হয়। পুনঃ ময়নাতদন্ত শেষে তা আবার যথাযোগ্য মর্যাদার মাধ্যমে যথাস্থানে সমাহিত করা হয়। এখানে উল্লেখ্য, দ্বিতীয় দফায় ময়নাতদন্ত করার জন্য 12 সেপ্টেম্বর ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের বিশেষ দল সিলেট পৌঁছান। 10 সেপ্টেম্বর বিকেলে সালমানের বাবা কমরুদ্দিন চৌধুরী, মা নীলা চৌধুরী, ছোট ভাই বিন্টু সহ আরও কত আত্মীয় স্বজন বিমানযোগে ঢাকা থেকে সিলেট পৌঁছান। এই যে সালমান শাহ হত্যা মামলা নিয়ে সারা বাংলাদেশে সালমান ভক্তদের তুলকালাম, সবাই চাচ্ছেন সালমান শাহ হত্যা মামলার বিচার হোক। কিন্তু সালমান শাহ যেখান থেকে জন্ম হয়েছে, সালমান শাহ যে সিনেমা ইন্ডাস্ট্রিতে অভিনয় করে অকালে তাকে মৃত্যুবরণ করতে হয়েছে, সেই সিনেমা ইন্ডাস্ট্রি তার পাশে কতটুকু দাঁড়িয়েছে আপনারা কি এটা কখনো ভেবে দেখেছেন? সালমান শাহ শুরুতে বলা হচ্ছিল তিনি আত্মহত্যা করেছেন, মৃত্যুর 29 বছর পরে আদালত এটাকে হত্যা মামলা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন। এরপর বেশ কয়েকজন নামে মামলা করা হয়েছে। সেই
মামলার আসামিরা এখন ধরাছোঁয়ার বাইরে, বলা চলে পলাতক। সালমান ভক্তরা প্রতিনিয়ত এটা নিয়ে ফেসবুক, সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে রাজপথে কাঁপাচ্ছেন, তারা হত্যার বিচার চাচ্ছেন। কিন্তু আপনারা কি দেখেছেন আমাদের ইন্ডাস্ট্রি থেকে যেসব সংগঠন আছে, শিল্পী সমিতি, প্রযোজক সমিতি, পরিচালক সমিতি, ফাইটার্স, তারপর হচ্ছে নাচের যে সমিতি আছে, মানে বিভিন্ন সংগঠন মিলিয়ে প্রায় 18টি সংগঠন রয়েছে এফডিসির ভিতরে। 18টি সংগঠন রয়েছে। আজ পর্যন্ত 29 বছরের হিসেব তো ভাই পরে, গত 10 দিনে বা গত 12 দিনে আপনারা কি কোনো একটা প্রতিবাদ সমাবেশ দেখেছেন যেখানে ইন্ডিভিজুয়ালি শিল্পী সমিতি প্রতিবাদ করেছে, বা পরিচালক সমিতি প্রতিবাদ করেছে, বা ফাইটার সমিতি প্রতিবাদ করেছে, বা অন্যান্য যারা আছে তারা প্রতিবাদ করেছে? করে নাই। এফডিসির মধ্যে এখনও পর্যন্ত জোরালোভাবে সব সংগঠন মিলে সালমান শাহ হত্যা মামলার বিচার চায়নি, আসামিদেরকে দ্রুত ধরতে হবে এমন কথাও তারা কোথাও বলেনি। কেন বলেনি? এর পিছনে কি কোনো গুরুত্বপূর্ণ রহস্য রয়েছে? তাহলে কি ইন্ডাস্ট্রির মানুষজনের মধ্যেই সালমান শাহর কোনো ঘাতক রয়েছেন, যিনি সালমান শাহর এই আলোচিত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত থাকতে পারেন? তা না হলে এফডিসিতে যারা আছেন, যেসব সংগঠন আছেন, আপনারা নীরব কেন? সালমান শাহ তো আপনাদেরই সন্তান, আপনাদেরই হাতে গড়া নায়ক, আপনাদেরই মানুষ ছিলেন। তাহলে আপনারা তার হত্যার ব্যাপারে সচেতন না কেন? হত্যার মামলার বিচার চাইতে আপনারা এখনও মাঠে নামছেন না কেন? আমরা সারা বাংলাদেশ থেকে সালমান ভক্তদেরকে দেখছি, তারা বিভিন্নভাবে তারা বিচার চাইছেন, তারা মাঠে নামছেন, কিন্তু ইন্ডাস্ট্রির এত এত বড় বড় মাথা, কেউ মাঠে নামছেন না কেন? পরিচালক সমিতি কি করে, প্রযোজক সমিতি কি করে, শিল্পী সমিতি কি করে, অন্যান্য সমিতি যারা আছে তারা কি করে? আজ পর্যন্ত সবাইকে জোটবদ্ধ হয়ে কোনো একটা আন্দোলন করতে দেখলাম না সালমান শাহর পক্ষে। এর মানে কি দাঁড়ায়? এর মানে দাঁড়ায় যতক্ষণ কোনো একজন নায়ক টপ লেভেলে থাকবেন ততক্ষণ তারা ওই নায়কের পা চাটবেন, যখনই নায়কটার লাইমলাইটে থাকবেন না তখন তাদের সাথে আর তাদের কোনো সম্পর্ক থাকবে না। ব্যাপারটা কি এরকম? সালমান শাহ তো আপনাদেরই সন্তান, আজকে আপনাদের কারোর সাথেও তো এরকম একটা ঘটনা ঘটতে পারে। সো আপনারা বিচার চাইবেন না কেন? আপনারা চাচ্ছেন না কেন? এর ভিতরের কারণটা কি? একটু খোলাসা করেন আমাদেরকে। এত পাওয়ারফুল সামিরা, এত পাওয়ারফুল ডন, এত পাওয়ারফুল সালমান শাহ হত্যা মামলার আরও অন্যান্য আসামিরা, তাদের বিপক্ষে কথা বলতে গেলে আপনাদের এত ভয় কিসের? সালমান শাহ তিনি আমাদের স্বপ্নের নায়ক, তার পক্ষে আমরা বিচার চাইব, তার পক্ষে আমরা রাজপথে নামবো, তার পথে আমরা সোশ্যাল মিডিয়ায় গর্জন তুলব, নিজেরাই সব কিছু করবো। তো আপনারা ইন্ডাস্ট্রির মানুষজন বিভিন্ন সমিতি থেকে লাভটা কি? ইন্ডাস্ট্রির কি করেন আপনারা এই সমিতি দিয়ে? শাহরুখ খান, সালমান খান সহ হলিউডের নায়ক নায়িকারা যারা ছিল অনেকে তাকে ফলো করতো, তার স্টাইল, মেধা এগুলো তারা ফলো করতো। যদি আজকে সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আজকে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা, ফিল্ম ইন্ডাস্ট্রিটা পৃথিবীর অনেক দেশের সাথে বিশেষ করে হলিউডের পর্যায়ে চলে যেতে পারতো। আমি ভৈরব কিশোরগঞ্জ থেকে এসেছি। তো সালমান শাহ যখন মারা গেল তখন আমি 96 সাল, তখন আমি ইন্টারে ফার্স্ট ইয়ারে পড়ি। তো তখন দেখলাম যে তার তখন এরকম একটা সপ্তাহ না, এরকম একটা মাস নাই যেখানে তার সিনেমা আমরা দেখতাম না। তখন এরকম একটা জনপ্রিয় লোক ছিল। তো আমি বলবো যে তাকে আসলে হত্যা করেছে, সে আত্মহত্যা করার মতো কোনো ব্যক্তি না। সে বাংলাদেশের ইন্ডাস্ট্রিকে এত দ্রুত এগিয়ে নিয়েছিল যা বিশ্বমানের পর্যায়ে চলে গেছিলো। বিশেষ করে হলিউডের নায়ক নায়িকারা যারা ছিল অনেকে তাকে ফলো করতো। আমরা যতটুকু বুঝেছি যে আমাদের পাশের দেশের এই যে শাহরুখ খান সহ, সালমান খান সহ তাকে অনেকে ফলো করতো, তার স্টাইল, তার যে মেধা এগুলো তারা ফলো করতো। সেই জায়গা থেকে আমাদের বাংলাদেশকে তাকে হত্যা করে বাংলাদেশকে থামিয়ে দেওয়া হয়েছে। বিশেষ করে বাংলাদেশের যে ফিল্ম ইন্ডাস্ট্রি সেটাকে থামিয়ে দেওয়া হয়েছে, এবং আমাদের যে ক্রমধারা একটা উন্নতির দিকে যাওয়ার কথা ছিল সেটা এখানে থামিয়ে দেওয়া হয়েছে তাকে হত্যার মাধ্যমে। তো আমরা চাই যে তার এই হত্যার বিচার দ্রুত হোক। 29 বছর পরেও বাংলাদেশের জনগণ এইভাবে ফুসছে, এটা একটাই কারণ যে তার যে অবস্থা, তার যে যোগ্যতা, তার যে মেধা বাংলাদেশকে দেওয়ার মতো যে তার একটা কলা কৌশল ছিল, সে জায়গা থেকে তাকে হত্যা করে পুরো বাংলাদেশটাকেই থামাই দেওয়া হয়েছে। যদি আজকে সালমান শাহ বেঁচে থাকতেন তাহলে হয়তো বা আজকে আমাদের বাংলাদেশের ইন্ডাস্ট্রিটা, ফিল্ম ইন্ডাস্ট্রিটা পৃথিবীর অনেক দেশের সাথে বিশেষ করে হলিউডের পর্যায়ে চলে যেতে পারতো। সে জায়গা থেকে যারা এই হত্যার সাথে জড়িত, আমি চাই প্রত্যেকটা লোক তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি হোক। বিশেষ করে আমি সালমান শর্মা এবং তার মামা ওনাদেরকে আমি অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই। এরকম মানুষ আছে বলেই, এবং সালমান শাহ আমার মতো অসংখ্য সালমান শাহ ভক্ত বাংলাদেশে বেঁচে আছে বলে আজকের এই দিনটা আমরা খুঁজে পেয়েছি। তা না হলে এটা হত্যার আড়ালেই, মানে আত্মহত্যার আড়ালেই এটা চলে যেত। তখন কখনোই আমরা এটা যে হত্যা মামলা দায়ের হচ্ছে এই সুদিনটা ফিরে আসতো না। এটা আরেকটা কারণ হলো যে গত বছর যে আমাদের একটা আন্দোলন সংগ্রাম হলো, এই সংগ্রামের মধ্যে একটা স্থিতিশীল পরিবেশ বাংলাদেশের মধ্যে বিরাজ করছে। সেই জন্য এই পরিবেশটা আজকে আমরা খুঁজে পেয়েছি, যার জন্যই সালমান শাহ সহ অসংখ্য যারা পিছনে হত্যা হয়েছে তাদের হত্যার যে দাবিটা আমরা করতে পেরেছি। আর বিগত সময়ে আমরা দেখেছি যে বাংলাদেশের এরকম একটা পরিস্থিতি ছিল, কেউ হত্যা হয়েছে, কেউ হয়েছে, যদি তার কোনো সক্ষমতা না থাকতো, তাদের আইনের কাছে পৌঁছানোর মতো ক্ষমতা না থাকতো, লোক না থাকতো,
কিংবা মামা খালা জুন না থাকতো, তারা কখনোই এরকম আলোর দিকে যেতে পারতো না। ঠিক সালমান শাহ হত্যার ব্যাপারটা এরকমভাবেই পিছনে পড়ে রয়েছে। তো আমরা এই সময় যেহেতু একটা আমরা আলোর মুখ দেখতে পাচ্ছি, দীর্ঘদিন পরে হলো সে যে হত্যা হয়েছে। দর্শক আপনারা তো দেখলেন এখানে কি কথা হচ্ছে, অনেকেই কিন্তু অনেক কথা বলতেছে, অনেকে সালমান শাহর বিষয় নিয়ে কথা হয়। সালমান শাহর অনেক তথ্য প্রতিবেদন আপনাদেরকে দেখিয়েছি, এই মামলার বিষয়েও অনেক তথ্য দেখিয়েছি। দর্শক শ্রোতা, এই তথ্যগুলা দেখে এবং এই সালমান শাহর বিষয় নিয়ে দেশের প্রত্যেক জনগণ যে কষ্টে আছে, আপনাদের মন্তব্য কি? আপনারা কি চান সালমান শাহ সুষ্ঠু তদন্ত হোক? আপনাদের মন্তব্যটা অবশ্যই আপনারা আমাদের কমেন্ট বক্সে লিখে যাবেন। আর হ্যাঁ, তখন আপনাদেরকে আমরা যা কিছু দেখিয়েছি সব কিছু আমরা সোশ্যাল মিডিয়া থেকে সংগ্রহ করেছি, এখানে আমাদের নিজস্ব কোনো মন্তব্য নেই বা নিজস্ব কোনো সিদ্ধান্তও নেই। সর্বশেষ আপনাদের কাছে আমাদের রিকোয়েস্ট থাকবে, আপনারা আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল বাটনটি বাজাবেন, যাতে করে নেক্সট ভিডিওটা সবার আগে আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ।